সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা, বাংলাদেশ জুড়ে বিরাট জল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জনতা ব্যাংকের ৬৪,০০০ কোটির গহ্বর আর বিএনপির দায়মুক্তির রাজনীতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ৪ মাসে ১১৮ কন্যা শিশু ধর্ষণের শিকার, খুন ১৭। উদ্বেগজনক হারে বাড়ছে শিশু ধর্ষণ ও হত্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ছায়ার সাথে সন্ধি, মাদক নির্মূলের দোহাই দিয়ে আমরা কি তবে পুরনো গর্তে পা দিচ্ছি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সংস্কারের মোড়কে দেশকে বেচে দিয়ে গেছেন ড ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব রামিসা হত্যা, আসামি পক্ষে লড়বেন না কোনো আইনজীবী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে দলটির সঙ্গে জাতীয় রাজনীতির সম্পর্ক নেই। শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে। অনুমান করা হচ্ছে তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন সেখানে। দেশের বহু নেতা কোথাও না কোথাও আত্মগোপন করে রয়েছেন। হাসিনা চলতি মাসের গোড়ার দিকে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে তিনি তাদের মাঠে নামার নির্দেশ দেন। উদ্দেশ্যে স্থানীয় সরকার নির্বাচন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুত, অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণের। কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে হাসিনাকে দেশে ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উদ্যোগ নিয়েছেন। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইউনূস সরকার। তাঁকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজড করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী। নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসাবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের কাঁধে গুরু দায়িত্ব। সেই সব দায়িত্বের মধ্যে রয়েছে দেশটিকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা। বিভিন্ন দেশের কাছে আগের সরকার মোটা টাকা ঋণ করেছে। সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব এখন তারেক সরকারের। সেই সব দায়িত্বের পাশাপাশি গুরুদায়িত্ব হল হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। জাতীয় রাজনীতির অঙ্গন আওয়ামী লীগের জন্য খুলে দেওয়া। সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের একটি ফটো কার্ড ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে জাতিসংঘ আগামী এপ্রিল বা মে মাসের মধ্যে আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফেরাতে সক্রিয় ভূমিকা নিতে চলেছে। যদিও সেই তথ্য ঠিক নয়। জাতিসংঘ থেকে এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকেরা জাতিসংঘের গত জুলাই-অগস্টের একটি রিপোর্টের কথা বলছেন। সেই রিপোর্টে বলা হয়েছে অপরাধের বিচার হতে হবে, তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা নয়। সেই সঙ্গে বলেছে তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাসী। সম্প্রতি একটি গণমাধ্যমের তরফে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেই সাক্ষাৎকারে তাকে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারেক তার জবাবে দলটির নাম উচ্চারণ করেননি, তবে জানিয়ে দেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তারেকের ওই বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনিও চাইছেন আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসুক। কিন্তু তারা কিভাবে ফিরবে, বিএনপি বা কীভাবে তাদের জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনবে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
একটি বিষয়ে কোনো প্রান্তেই কোনো সন্দেহ নেই যে আগের সরকারের জারি করা নিষেধাজ্ঞার এখন আর কোনো মূল্য নেই। তাছাড়া হাসিনা নিজেই জানিয়েছিলেন ইউনূস সরকার অবৈধ, তাই সেই সরকারের নিষেধাজ্ঞারও কোনো বৈধতা থাকে না। এদিকে গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের লবিস্ট ফার্মগুলি জাতিসংঘকে বোঝানোর চেষ্টা করছে, চাইছে জাতিসংঘের মধ্যস্থতা। জাতিসংঘকে তারা কতটা বোঝাতে সক্ষম হবে সেটা এখন দেখার বিষয়। আওয়ামী লীগের ফেরার বিষয়ে আন্তর্জাতিক প্রভাবের বিষয়টি। জনতা ব্যাংকের মূলধন ঘাটতি এখন ৬৪,৪০৬ কোটি টাকা। সংখ্যাটা শুনতে বড় মনে হয়, কিন্তু এর ভেতরে কি আছে সেটা বুঝলে গা শিরশির করে। ব্যাসেল ৩ নীতি অনুযায়ী ব্যাংকটার মাত্র ১২,৯১৮ কোটি টাকার মূলধন রাখার কথা, কিন্তু বাস্তবে ব্যাংকটা এত গভীর গর্তে আছে যে সেই গর্তের তলা দেখা যাচ্ছে না। ২০২৫ সালে ব্যাংকটার নিট লোকসান ৩,৯৩১ কোটি টাকার বেশি। ১,০৫,০০০ কোটি টাকার বেশি ঋণের মধ্যে ৫০,৫৩০ কোটি টাকা আটকে আছে মাত্র ৫টা ব্যবসায়িক গোষ্ঠীর কাছে, পুরোটাই খেলাপি। ব্যাংকটা এখন কোনো মতে বেঁচে আছে সরকারি ট্রেজারি বিল আর বন্ডের সুদ খেয়ে। এই অবস্থা হঠাৎ হয়নি, ক্ষমতা দখল করেই রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়া হয়েছে, রাজনৈতিক বিবেচনায় পর্ষদের লোক বসানো হয়েছে, আর জবাবদিহির জায়গাটা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না, এটা পরিকল্পিতভাবে একটা প্রতিষ্ঠানকে শেষ করে দেওয়ার গল্প। এখন প্রশ্ন হলো, এই সংকটের সামনে যে সরকার দাঁড়িয়ে আছে সেই সরকার কি আদৌ এর সমাধান করার যোগ্যতা রাখে? ফেব্রুয়ারির ১২ তারিখে যে নির্বাচন হয়েছে সেটাকে নির্বাচন বলতে লজ্জা করে। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো ছিল না, জনগণ ভোটকেন্দ্রে যায়নি, আর যা হয়েছে সেটা মূলত নিজেরা ক্ষমতা ভাগ করে নেওয়ার একটা আনুষ্ঠানিকতা। জিয়াউর রহমান যে দল তৈরি করেছিলেন সেনাবাহিনীর ছায়ায়, সেই বিএনপি আজকে অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় মন্ত্রী বসিয়ে দেশ চালাচ্ছে, কিন্তু চালানো আর লুটপাট করার মধ্যে পার্থক্যটা ক্রমশ ঘুচে যাচ্ছে। অর্থমন্ত্রী সংসদে বলেছেন ব্যাংক নিয়ে কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হতে পারে। এই কথাটা শুনতে ভালো, কিন্তু বিএনপির ইতিহাস ঘাঁটলে দেখা যায় অজনপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার সাহস এই দলের কখনো ছিল না। বেসিক ব্যাংকে বাঁচাতে ৩,৫০০ কোটি টাকা ঢালা হয়েছে, ব্যাংকটা তারপরও ৮,০০০ কোটির খেলাপি ঋণ নিয়ে কোনো মতে টিকে আছে। পদ্মা ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ৭১৫ কোটি টাকা দেওয়া হয়েছে, ফলাফল শূন্য। শরিয়া ভিত্তিক দুর্বল ব্যাংকগুলোতে হাজার হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে, সেগুলো ঘুরে দাঁড়াতে পারেনি। প্রতিবারই একই ফর্মুলা, একই ব্যর্থতা। কিন্তু টাকাটা কার সেটা কেউ ভাবে না, এটা জনগণের করের টাকা। বিএনপির এই মন্ত্রিসভা এখন যদি জনতা ব্যাংকেও একই পথে হাঁটে, মানে কাঠামোগত সংস্কার না করে শুধু টাকা ঢেলে দেয়, তাহলে সেটা হবে রাষ্ট্রীয় অর্থের সবচেয়ে বড় অপচয়গুলোর একটা। কারণ সমস্যাটা টাকার না, সমস্যাটা কাঠামোর। যে পর্ষদ রাজনৈতিক বিবেচনায় চলে, যে ব্যাংকে জবাবদিহি নেই, সেখানে যত টাকাই দেওয়া হোক সেটা একই গর্তে পড়বে। দেশের ৬১টা ব্যাংকের মধ্যে ২৪টাই এখন ন্যূনতম মূলধন ধরে রাখতে পারছে না। বিশ্বব্যাংক বলছে পুরো ব্যাংক খাতকে স্থিতিশীল করতে জিডিপির কমপক্ষে ১০% পুনর্মূলধনীকরণ দরকার। সেটা কোথা থেকে আসবে? যে সরকার একটা বৈধ নির্বাচন করার নৈতিক সাহস রাখে না, সে সরকার ব্যাংক খাত সংস্কারের রাজনৈতিক সাহস দেখাবে, এটা আশা করা কঠিন। ব্যাংকগুলোর সুদের হার, কর কাঠামো, খেলাপি ঋণ আদায়ের আইনি কাঠামো, জামানত নিবন্ধন ব্যবস্থা, সব কিছুতেই সংস্কার দরকার। কিন্তু এই সংস্কারগুলো করতে গেলে বিএনপির নিজের স্বার্থেই আঘাত লাগে। কারণ তারা যে ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সাথে দশকের পর দশক সম্পর্ক রেখে চলেছে, সেই গোষ্ঠীগুলোর অনেকেই এই খেলাপি ঋণের পেছনে। এই সরকারের অর্থমন্ত্রী যখন সংসদে কথা বলেন, তখন তার কথায় পরিচিত একটা আওয়াজ থাকে, যে আওয়াজ বলে, আমরা জানি সমস্যাটা কি, আমরা জানি কি করতে হবে, কিন্তু করব কিনা সেটা পরে দেখা যাবে। বাংলাদেশের ব্যাংক খাত এই পরে দেখা যাবে সংস্কৃতির সবচেয়ে বড় শিকার। বছরের পর বছর একই কথা বলা হয়েছে, একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বড় খেলাপিদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংককে রাজনৈতিক চাপ থেকে মুক্ত রাখার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে কেন্দ্রীয় ব্যাংক কখনো সত্যিকারের স্বাধীনভাবে কাজ করতে পারেনি। যে সরকার ভোটের দিন ভোট কেন্দ্র ফাঁকা রেখে ক্ষমতায় বসে, সে সরকার কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনতা দেবে, এই ভরসা কোথা থেকে আসবে?
জনতা ব্যাংকের ৬৪,০০০ কোটি টাকার ঘাটতি শুধু একটা ব্যাংকের সমস্যা না, এটা একটা ব্যবস্থার দেউলিয়াত্বের প্রমাণ। সেই ব্যবস্থাকে ঠিক করার দায়িত্ব যাদের হাতে পড়েছে তারা নিজেরাই সেই ব্যবস্থার একটা অংশ। এটাই আসল সমস্যা। দেশের সাম্প্রতিক সময়ে কন্যা শিশুদের ধর্ষণ ও পাশবিকতার পর হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তাহীনতার এমন চিত্র ভাবিয়ে তুলছে সমাজকে, জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের গত ৪.৫ মাসেই ১১৮ কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে কেবল মে মাসের প্রথম ২০ দিনেই এই নির্মমতার শিকার হয়েছে ২৪ শিশু। সবচেয়ে আশঙ্কার বিষয় হল, সাম্প্রতিক সময়ের নৃশংস ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে শিশুরা নিজ ঘর বা পরিচিত পরিবেশেই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। অপরাধীদের প্রায় সবাই ভুক্তভোগী শিশুদের অতি পরিচিত প্রতিবেশী, আত্মীয় কিংবা ঘনিষ্ঠজন। নিজেদের অপরাধ আড়াল করতে এবং আইনের হাত থেকে বাঁচতেই সাধারণত কোমলমতি শিশুদের ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হচ্ছে। সমাজবিজ্ঞানী ও অপরাধ বিশ্লেষকদের মতে এই ভয়াবহ পরিস্থিতির পেছনে কেবল ব্যক্তিগত অপরাধ প্রবণতা নয়, বরং সুদীর্ঘ সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয় দায়ী। মাদকাসক্তির বিস্তার, ইন্টারনেটে বিকৃত কন্টেন্টের সহজলভ্যতার পাশাপাশি পরিবার ও শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার চরম ঘাটতি এই সংকটকে আরও ঘনীভূত করেছে। এছাড়া বিচারহীনতার সংস্কৃতি ও মামলার দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, দেশে নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইন থাকলেও মূলত এর সঠিক প্রয়োগ ও যথাযথ তদন্তের অভাবে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। দুর্বল তদন্ত, প্রক্রিয়াগত জটিলতা এবং বিচারকের তুলনায় মামলার সংখ্যা অতিরিক্ত হওয়ায় নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগছে। ফলে ভুক্তভোগী পরিবারগুলো অনেক সময়ই কাঙ্ক্ষিত বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় থাকে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, শিশুরা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হওয়ায় অপরাধীরা তাদের সহজ লক্ষ্যবস্তু বানায়। সমাজে মানবিক গুণাবলীর চর্চা কমে যাওয়া এবং একের পর এক অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এই ধরনের পাশবিক প্রবৃত্তিকে উস্কে দিচ্ছে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা মনে করেন, ঘর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বা জনপরিসর কোথাও এখন শিশুরা নিরাপদ নয়, যা সামগ্রিক সামাজিক সুরক্ষার কঙ্কালসার রূপটিকে উন্মোচিত করে। পুলিশ প্রশাসন অবশ্য দাবি করেছে, শিশুদের ওপর এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার, পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং আদালতে নির্ভুল অভিযোগপত্র দাখিলের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল আইন প্রয়োগকারী বাহিনী নয়, শিশু সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের সমন্বিত প্রতিরোধ এখন সময়ের দাবি। হোটেল ইন্টারকন্টিনেন্টালের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে কিছুদিন আগে যখন কলমের আঁচড়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই হচ্ছিল, তখন কি আমাদের নীতি নির্ধারকদের হাত একবারও কাঁপেনি? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের মহসিন রাজা নকভি হাসিমুখে করমর্দন করলেন। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল। কিন্তু এই কূটনৈতিক হাসির আড়ালে যে দীর্ঘস্থায়ী অন্ধকারের ইঙ্গিত আছে, তা কি আমরা পড়তে পারছি, নাকি স্রেফ না দেখার ভান করছি? ১০ বছর মেয়াদী এই চুক্তির শিরোনাম দেওয়া হয়েছে মাদক নির্মূল। শুনতে মহৎ মনে হয়, জননিরাপত্তার রক্ষাকবচ মনে হয়, কিন্তু কূটনীতির বিষাক্ত অলিগলি যারা চেনেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য বিনিময় এবং কন্ট্রোলড ডেলিভারি অপারেশনের মতো শব্দগুলো স্রেফ প্রযুক্তিগত টার্ম নয়, এগুলো এক একটি অশনি সংকেত। যেই দেশটির গোয়েন্দা সংস্থা দশকের পর দশক ধরে এই অঞ্চলে অস্থিরতা আর উগ্রবাদ ছড়ানোর প্রধান কারিগর হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তাদের হাতে আমরা আমাদের গোয়েন্দা তথ্যের চাবিকাঠি তুলে দিচ্ছি। এটি কি মাদক নির্মূলের লড়াই, নাকি আমাদের জাতীয় নিরাপত্তার অন্দরমহলে এক বিতর্কিত শক্তিকে সগৌরবে প্রবেশের অনুমতিপত্র? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, যখনই বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠী ক্ষমতায় আসে, তখনই ইসলামাবাদের সাথে আমাদের এই নিরাপত্তা প্রেম অদ্ভুতভাবে উথলে ওঠে। ২০০১-০৬ সালের সেই দুঃসহ স্মৃতি এদেশের মানুষ এখনও ভোলেনি। মাদকের দোহাই দিয়ে তখন যে ধরনের সহযোগিতার পথ প্রশস্ত করা হয়েছিল, তার চড়া মাশুল দিতে হয়েছিল সার্বভৌমত্বকে।
সেই আমলে মাদকের চেয়েও ভয়াবহ মারণাস্ত্র আর বিচ্ছিন্নতাবাদ আমাদের মাটিকে রক্তাক্ত করেছিল। মাদক চোরাকালানের আন্তর্জাতিক রুটগুলো যারা নিয়ন্ত্রণ করে বা যাদের প্রত্যক্ষ মদতে এসব সিন্ডিকেট টিকে থাকে, তাদের উত্তরসূরিদের সাথে বসে রুট বন্ধের আলোচনা করা এর চেয়ে বড় কৌতুক আর কী হতে পারে। এটি যেন অনেকটা নেকড়েকে খোয়ার পাহারার দায়িত্ব দেওয়ার শামিল। সবচেয়ে বিপদের কথা হল চুক্তিতে থাকা গোপনীয়তা রক্ষার কড়া শর্ত। এর অর্থ হল এই সমঝোতার আড়ালে পর্দার পেছনে কী দেওয়া নেওয়া হচ্ছে, কোন গোপন তথ্য পাচার হচ্ছে, তা জানার অধিকার খোদ এদেশের সাধারণ মানুষেরও নেই। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ১.৫ বছরের শাসনামলে নেওয়া বেশ কয়েকটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভ, বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে নজিরবিহীন অসম বাণিজ্য চুক্তি ART স্বাক্ষর, উন্মুক্ত দরপত্র ছাড়াই বোয়িংয়ের সাথে ৪৫,০০০ কোটি টাকার উড়োজাহাজ ক্রয় এবং খামখেয়ালিপনায় শিশুদের হামের টিকা বন্ধ করে দেশ জুড়ে শিশু মৃত্যুর মহামারী তৈরির মতো স্পর্শকাতর অভিযোগ এখন সামনে এসেছে। অনুসন্ধানে দেখা গেছে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ড. ইউনূসের সরকার। ৩২ পৃষ্ঠার এই দলিলের আইনি ভাষা বিশ্লেষণ করে দেখা গেছে এতে শ্যাল অর্থাৎ বাধ্যতামূলক শব্দটি ব্যবহার করা হয়েছে ১৭৯ বার। এর মধ্যে বাংলাদেশের ওপর বাধ্যবাধকতা চাপানো হয়েছে ১৩১ বার, অথচ পরাশক্তি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তা মাত্র ৬ বার। বিশ্লেষকদের মতে এটি কোনো সমতার চুক্তি নয়, বরং মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার এক দাসত্বমূলক দলিল। এই চুক্তির ফলে মার্কিন কৃষিপণ্য, গাড়ি ও ডিজিটাল কোম্পানিগুলোকে বাংলাদেশের বাজারে বিনা শর্তে একচেটিয়া সুবিধা দিতে হবে। গবেষণা সংস্থা CPDর তথ্য অনুযায়ী আগামী ১০ বছরে বাংলাদেশকে ৭,১৩২টি মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রায় পুরোপুরি তুলে দিতে হবে, যার মধ্যে ৪,৯২২টি পণ্যের শুল্ক তাৎক্ষণিকভাবে শূন্যে নেমে আসবে। এর ফলে বাংলাদেশ বিপুল পরিমাণ রাজস্ব হারানোর ঝুঁকিতে পড়বে। পোশাক রপ্তানিতে সামান্য সুবিধা মিললেও তার বিপরীতে বাংলাদেশকে মার্কিন তুলা ও সুতা চড়া দামে কিনতে হবে। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না। শুক্রবার ২২ মে সকালে নিজের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান। তিনি পোস্টে বলেন, ঢাকা বাড়ির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বাড়ির কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না। গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়। পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে, পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঘাতক সোহেল রানা। পুলিশ জানায়, সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সন্দেহভাজন সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। পরে রামিসার মস্তকবিহীন মরদেহ খাটির নিচ থেকে উদ্ধার করা হয় এবং বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্দর মাথা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে